সমস্ত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে ভারত। নরেন্দ্র মোদীর দেশকে কড়া হুঁশিয়ারি বাংলাদেশের। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি জেলায় ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা জলের ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে গোটা বাংলাদেশ। এমনটাই বক্তব্য বাংলাদেশের। যদিও ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশের এই বন্যায় ভারতের কোনো হাত নেই, ভারত কোনোভাবেই দায়ী নয়। তবে নতুন বাংলাদেশের তরফে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বন্যার জন্য সরাসরি ভারতের দিকেই আঙ্গুল তুলেছেন। ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই সমস্ত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ। বন্যা দুর্গতদের সহায়তায় 5 দফা দাবিতে বৃহস্পতিবার সকালে মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন তিনি জানিয়েছেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা তাদের রুখে দেবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কার্যালয় থেকে যাবেন না বলেও শিক্ষার্থীদের নিশ্চয়তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশে ভয়াবহ বন্যা নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ছাত্ররা বিক্ষোভ দেখিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে শহীদ আবু সাইদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং রংপুর মহাসড়ক দিয়ে তা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয়। বিক্ষুব্ধ বাংলাদেশের শিক্ষার্থীরা ভারতীয় স্লোগান দেন যে, ভারতীয় দালালেরা হুঁশিয়ার, সাবধান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি, রাজপথে চল, হিংসা মানি না, মানব না সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় ছাত্রদের। বাংলাদেশের এই ভয়াবহ বন্যা ভারতের দোষে নাকি প্রকৃতির রোষে, তা নিয়ে ঘোর বিতর্ক বাংলাদেশে। ভারত অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশে এই বন্যার প্রকৃত কারণ ব্যাখ্যা করেছে ভারত। তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশের এই ভয়ঙ্কর বন্যা মোটেই ভারতের কোনো কারণে ঘটেনি। তবে ভারত সরকার একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়ার পরেও গোটা বাংলাদেশ জুড়ে ভারতের যেভাবে বিরোধিতা চলছে তাতে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটার তথা বিশ্ববিখ্যাত ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশের অভিনেতা ফেরদৌসের বিরুদ্ধে এবার খুনের মামলা দায়ের। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, ফেরদৌস আহমেদের বিরুদ্ধে এবার দায়ের হলো খুনের মামলা। গত 5ই আগস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন রুবেল নামে একটি যুবক। ওই যুবক পোশাক কারখানায় কাজ করতেন। 7ই আগস্ট তার মৃত্যু হয়। তার বাবা রফিকুল ইসলাম ঢাকার আদাবর থানায় অভিযোগ দায়ের করেছেন। সাকিব এবং ফেরদৌসের পাশাপাশি শেখ হাসিনার প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 150 জনের বেশি ব্যক্তির নামে মামলা দায়ের করেছেন তিনি। রফিকুলের দাবি, অভিযুক্তদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে গুলি চালানো হয়েছে। সাকিব আল হাসান এবং ফেরদৌস দুজনেই আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ। বর্তমানে সাকিব বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্য হিসেবে পাকিস্তান সফরে গিয়েছেন। তবে এই মামলা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ বাংলাদেশ জুড়ে যখন আন্দোলন চলছিল তখন সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে কানাডায় গিয়েছিলেন। আওয়ামী লীগের সাংসদ হওয়ার কারণে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে খুনের মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি সাকিব আল হাসানের ভক্তদের। বাংলাদেশে 6,710 কোটি টাকা আটকে ভারতের আদানি পাওয়ার গ্রুপের। বাংলাদেশে 80 কোটি মার্কিন ডলার বকেয়া আটকে রয়েছে আদানি পাওয়ারের। ভারতীয় মুদ্রায় যা 6,710 কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে আদানি পাওয়ার। যদিও এখনও সেই পথে যায়নি আদানি পাওয়ার। সমস্যা সমাধানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা চলছে। ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতের পড়শি দেশ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি, গৌতম আদানির মালিকানাধীন এই সংস্থাটি। কিন্তু সে দেশে পালাবদলের ফলে বিপুল বকেয়া টাকা আটকে পড়েছে। আদানি পাওয়ার ছাড়াও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে ভারতের এনটিপিসি এবং পিটিসি ইন্ডিয়া কোম্পানি। তাদের কোনো টাকা বকেয়া রয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট জানা যায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিকে মাতল গোটা ইউক্রেন। যুদ্ধ নয়, শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যাজিকে মুগ্ধ গোটা ইউক্রেন। যেভাবে শান্তির বার্তা নিয়ে তিনি এবার ইউক্রেন সফর করলেন তা দেখে কার্যত অবাক গোটা বিশ্ব। এরপরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দশক পর কোনো ভারতের প্রধানমন্ত্রী
ইউক্রেন সফরে গেলেন। কিয়েভে এদিন প্রায় 9 ঘন্টা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, 1992 সালের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইউক্রেন সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতেই সেদেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভারত সফরে আসবেন বলেও আশা প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী। যৌথ সাংবাদিক বৈঠক করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ভারত সফর করতে পারলে তিনি আনন্দিত বোধ করবেন। ভারতের মতো একটি শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে ইউক্রেন লাভবান হবে বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেনকে আশ্বস্ত করেন, মানবিকতার দিক থেকে ভারতের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে ইউক্রেনকে। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকাও আশা প্রকাশ করেছেন, নরেন্দ্র মোদী পারবেন ইউক্রেন রাশিয়া দুই দেশের মধ্যে যুদ্ধ মেটাতে। ওয়াকিবহাল মহলের মতামত, অত্যন্ত দক্ষ কূটনীতির মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী সমস্ত দিক রক্ষা করেছেন। অপরদিকে নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত বেড়ে 41, অধিকাংশ যাত্রী ভারতের মহারাষ্ট্রের। বায়ুসেনার কপ্টারে দেহ উড়িয়ে আনছে বায়ুসেনা। নেপালের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই বাসে অধিকাংশ যাত্রী ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের দেহ ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মহারাষ্ট্র সরকার এই বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছে। ভারতীয় বায়ুসেনা দেহগুলি কপ্টারে উড়িয়ে আনছে। নেপালের দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট 43 জন যাত্রী ছিলেন। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। অধিকাংশ যাত্রী ভারতীয়। শুক্রবার পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। খরস্রোতা নদীতে বাসটি হঠাৎই উল্টে পড়ে যায়। ভারতীয় বায়ুসেনা আজ শনিবার 25টি দেহ দেশে ফিরিয়ে আনছে। প্রথমে মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসা হচ্ছে দেহগুলি, সেখান থেকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা হলেন অনিল আম্বানি, জরিমানা 25 কোটি টাকা। অনিল আম্বানিকে 5 বছরের জন্য নিষিদ্ধ করল বাজার নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ সেবি। আগামী 5 বছর শেয়ার বাজারে নথিভুক্ত কোনো সংস্থা বা ইন্টারমিডিয়েটরি সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। পাশাপাশি 25 কোটি টাকা জরিমানা করা হয়েছে অনিল ধীরুভাই আম্বানি গোষ্ঠীর চেয়ারম্যানকে। রিলায়েন্স হোম ফাইন্যান্সের টাকা 9-6-এর দায়ে এই পদক্ষেপ নিয়েছে সেবি। এই মামলায় আরও 25টি সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রিলায়েন্স হোম ফাইন্যান্সের প্রাক্তন কয়েকজন পদস্থ কর্তা। তাদেরকেও শেয়ার বাজারে 5 বছরের জন্য পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো। বাজার নিয়ন্ত্রক সংস্থা রোজ থেকে ছাড় পায়নি রিলায়েন্স হোম ফাইন্যান্স। শেয়ার বাজারে 6 মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অনিল আম্বানির মালিকানাধীন এই সংস্থাটিকেও। সেই সঙ্গে গুনতে হবে 6 লক্ষ টাকা জরিমানা। রিলায়েন্স আর্থিক তছরূপ মামলায় শুক্রবার 222 পৃষ্ঠার চূড়ান্ত রায় ঘোষণা করেছে সেবি, যেখানে বলা হয়েছে সংস্থার শীর্ষ কর্তাদের একাংশের সহায়তায় ভুয়ো স্কিমের মাধ্যমে RHFL এর অর্থ সরিয়েছেন অনিল আম্বানি। এ নিয়ে সংস্থার পরিচালন পর্ষদের তরফে কড়া আপত্তি জানানো হলেও তা উপেক্ষা করা হয়। রাজ্যের কর্মপ্রার্থী চাকুরি প্রার্থীদের জন্য বড় ঘোষণা, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতায় প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে কাজের সুযোগ। রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মহিলা প্রার্থীদের জন্য বড় সুখবর। পশ্চিম বর্ধমানের ICDS কেন্দ্রে 800-র বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যে কোনো জেলার মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। পশ্চিম বর্ধমান জেলার ICDS কেন্দ্রের তরফে প্রকাশিত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে কোন ব্লকে কত শূন্যপদ রয়েছে তার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। কোন ব্লকে কত শূন্যপদ রয়েছে সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। চাইলে স্ক্রিনশট রেখে আপনারা কিন্তু এটা বিস্তারিত জানতে পারেন। এই পদের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া স্থানীয় ভাষা জানতে হবে। 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। অনলাইনে মাধ্যমে প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 18 সেপ্টেম্বর 2024। লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। মহিলাদের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত নিক রাজ্য সরকার, জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজি কর কাণ্ডে শুরু থেকেই বেশ কোণঠাসা রাজ্য সরকার। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছে গোটা বাংলা। এহেন অবস্থায় শাসক দলের আশঙ্কা এই প্রতিবাদ অসন্তোষকে জিয়ে রাখতে প্রচ্ছন্নে উস্কানি দিয়ে চলেছে বিরোধী দলগুলি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাংকে ভাঙন ধরাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্জনের ডাক দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায়। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথ বেছে নিল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ জানিয়েছেন, তাতে তিনি লিখেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে নিতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার, এই প্রকল্পের টাকা ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার কর্মসূচিতে বা দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক, যেখানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা নেবেন না তাদের এই প্রকল্প থেকে নাম কেটে দেওয়ার ব্যবস্থা থাকুক। আজ শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। পাশাপাশি তিনি ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এদিন সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শিখর ধাওয়ান নিজে এই কথা জানিয়েছেন। বাজারে নিষিদ্ধ হলো 156টি ককটেল ঔষধ, সমস্যায় পড়তে চলেছেন একাধিক রোগী। খোলা বাজারে ফের ঔষধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 156টি ঔষধকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। গুণমান পরীক্ষায় ব্যর্থ হবার পর এই ককটেল ঔষধগুলিকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। যে ঔষধগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি ককটেল ঔষধ। ককটেল মানে হলো একটি ঔষধের মধ্যে অনেকগুলি ঔষধের মিশ্রণ। বিশেষজ্ঞ টিম এই ঔষধগুলি পরীক্ষা করে দেখেছে এগুলি রোগীদের পক্ষে ঠিক নয়, তাই এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এগুলির মধ্যে সর্দি জ্বরের অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, মাল্টিভিটামিন রয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী মেফেনামিক অ্যাসিড প্লাস প্যারাসিটামল ইঞ্জেকশন, এছাড়াও লিভোসেট্রিজাইন প্লাস ফেনিলেফ্রিন HCl প্লাস প্যারাসিটামল, এছাড়াও ক্যামিলোফিন ডাইহাইড্রোক্লোরাইড 25 mg প্লাস প্যারাসিটামল 300 mg, এছাড়াও প্যারাসিটামল প্লাস ক্লোরফেনিমাইন ম্যালেট প্লাস ফেনিল প্রোপানোলামিন সহ একাধিক ঔষধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বেতন বন্ধের মুখে রাজ্যের 13 লক্ষ সরকারি কর্মচারী। হাতে সময় মাত্র 8 দিন। তার মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব না দিলে চলতি মাসের বেতন আটকে যেতে পারে উত্তরপ্রদেশের অন্তত 13 লক্ষ সরকারি কর্মচারীর। শুধু তাই নয়, সরকারি নির্দেশিকা না মানলে আটকে যাবে পদোন্নতি। অথচ বেশিরভাগ কর্মী এ ব্যাপারে অনীহা দেখাচ্ছেন বলে অভিযোগ। উত্তরপ্রদেশে 17,78,000-এর বেশি রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে মাত্র 26% কর্মী নিজেদের সম্পত্তির খতিয়ান দিয়েছেন। গত বছরের 23 আগস্ট উত্তরপ্রদেশের যোগী সরকারের তরফে জানানো হয়েছে, মানব সম্পদ নামক অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের স্থাবর সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে সরকারি কর্মচারীদের। প্রশাসনের স্বচ্ছতা আনতেই পদক্ষেপ বলে জানানো হয়েছে। 2023 সালের 31 ডিসেম্বরের মধ্যে সম্পত্তির খতিয়ান আপলোড করতে বলা হয়েছিল, কিন্তু কর্মীরা অনীহা দেখানোয় তা সম্ভব হয়নি। এরপর সময়সীমা বাড়ানো হয়, কিন্তু তাতেও গা করেননি সরকারি কর্মচারীরা। আগামী 31 আগস্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার জানিয়েছেন, যারা সম্পত্তির হিসেব দিয়েছেন শুধুমাত্র তারাই চলতি মাসের বেতন পাবেন। কেমন থাকবে আজকে বাংলার আবহাওয়া, কি জানাচ্ছে লেটেস্ট রিপোর্টে আবহাওয়া দপ্তর, সরাসরি জেনে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 24 ঘন্টা রবিবার নাগাদ উত্তরবঙ্গের কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তার জন্য আজকে কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে।